সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। দুদক চেয়ারম্যান যখন অভিযুক্তের টেবিলে বসে ইফতার করেন, ডিনার করেন, তখন কি আইনের শাসন থাকে? বাংলাদেশের রাজনীতিতে আজ এক নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি ইফতার মাহফিলকে কেন্দ্র করে। যে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের একটি বড় অংশ। ভেন্যু ছিল সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খানের মিন্টো রোডের সরকারি বাসভবন। সাধারণভাবে মনে হতে পারে এটি একটি বিদায়ী সৌজন্য সাক্ষাৎ, কিন্তু এই আয়োজনের গভীর বিশ্লেষণ করলে এমন কিছু আশঙ্কাজনক তথ্য বেরিয়ে আসে যা দেশের আইনের শাসন এবং আগামী দিনের রাজনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দুর্নীতি দমন কমিশন দুদকের বর্তমান চেয়ারম্যানের উপস্থিতি জনমনে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। গত পরশু বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারি ছিল সেই আলোচিত দিন। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খানের মিন্টো রোডের সরকারি বাসায় এই ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে শুধু সাবেক উপদেষ্টারা ছিলেন তা নয়, বরং সাবেক উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও এই মিলন মেলায় যোগ দিয়েছিলেন। সাবেক প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই আয়োজনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। শফিকুল আলমের সেই পোস্ট থেকে জানা যায় ফজলুল কবির খান ও তার পরিবার মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে দিচ্ছেন এবং তারা একটি ভাড়া বাসায় উঠবেন। এই বিদায় বেলাকে স্মরণীয় করতেই মূলত এই ইফতার আয়োজন। তালিকায় চোখ বোলালে দেখা যায় সেখানে উপস্থিত ছিলেন সালেউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, মোহাম্মদ তৌহিদ হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, সিআরআর আবরার, শেখ বসির উদ্দিন, শারমিন এস মুর্শিদ, কে এম সাখাওয়াত হোসেন, ফরিদা আক্তার, বিধান রঞ্জন পোদ্দার এবং সুপ্রদীপ চাকমার মতো প্রভাবশালী ব্যক্তিরা। এছাড়াও ছিলেন বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর। দর্শক, এই ইফতারে উপস্থিত সবার নাম ছাপিয়ে একটি নাম সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। তিনি হলেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এখন প্রশ্ন ওঠা স্বাভাবিক, একজন স্বাধীন তদন্ত সংস্থার প্রধান কেন বিদায়ী উপদেষ্টাদের ব্যক্তিগত দাওয়াতে অংশগ্রহণ করবেন? এখানেই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়টি লুকিয়ে আছে। কেন এটি উদ্বেগজনক? কারণ যে ফজলুল কবির খানের বাড়িতে এই দাওয়াত অনুষ্ঠিত হয়েছে, সেই ফজলুল কবির খান সহ উপস্থিত অনেক উপদেষ্টার বিরুদ্ধেই বর্তমানে দুদকে অসংখ্য অভিযোগের পাহাড় জমেছে। এখন দেশবাসীর মনে বড় প্রশ্ন, যার দপ্তরে এই উপদেষ্টাদের দুর্নীতির বিরুদ্ধে এত অভিযোগের পাহাড় জমেছে, তিনি নিজে যদি সেই অভিযুক্তদের সাথে ইফতার ও নৈশভোজে অংশ নেন, তবে তিনি কিভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন? নিরপেক্ষ তদন্ত কি আদৌ সম্ভব যখন তদন্তকারী এবং অভিযুক্ত একই টেবিলে বসে খাবার ভাগ করে নেন? তখন ন্যায় বিচারের আশা করা কি সাধারণ মানুষের জন্য বোকামি নয়? এই সখ্যতা কি তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করবে না? এই পরিস্থিতির প্রেক্ষাপটে এখন দেশের মানুষের চোখ বাংলাদেশের এই মুহূর্তের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি এবং সরকারের দিকে। বিএনপি সবসময় বলে আসছে তারা আইনের শাসনে বিশ্বাসী। এমনকি নির্বাচন পরবর্তী সাংবাদিক সম্মেলনে বিএনপি প্রধান তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আইনের শাসনের কথা বলেছেন। এখন দেখার বিষয়, বিএনপি আইনের শাসন শুধু মুখে বলে নাকি কাজেও বিশ্বাস করে। যদি বিএনপি আইনের শাসনে বিশ্বাসী হয়, তবে এই অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া যাবতীয় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণের প্রত্যাশা কোনো আপোষ নয়, বরং স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা হোক। বিএনপিকে মনে রাখতে হবে, রাজনৈতিক টেকে থাকা শুধু
জনসভার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে মানুষের আস্থার ওপর। যদি তারা এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না হয় বা ব্যবস্থা না নেয়, তবে ভবিষ্যতে বিএনপির জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে। ইতিহাস আমাদের বড় শিক্ষা দেয়। আমাদের মনে রাখতে হবে বিগত আওয়ামী লীগ সরকার কেন টিকতে পারেনি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত করতে এবং টিকে থাকতে বহু দুঃসম্পর্কের নিজের আত্মীয়কে সেনাপ্রধান করেছিলেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছিল। কিন্তু দিন শেষে স্বজনপ্রীতি বা আত্মীয়করণ কিন্তু কাউকে ক্ষমা করতে পারেনি। জনরোষের কাছে সব দেওয়াল ভেঙে পড়েছে। কাজেই বিএনপির টিকে থাকা এখন সম্পূর্ণ নির্ভর করবে ন্যায় বিচারের উপর। স্বজনপ্রীতি বা পছন্দের মানুষ হিসেবে কাউকে ছাড় দিয়ে কোনোভাবেই রাজনীতিতে দীর্ঘমেয়াদে টিকে থাকা সম্ভব নয়। বিএনপিকে এই চরম সত্যটি মেনে নিতেই হবে। অন্তর্বর্তী সরকার হোক কিংবা দলীয় সরকার, দুর্নীতি, আর সেই দুর্নীতির বিচার যদি দুদক চেয়ারম্যানের এই ইফতারি সখ্যতার কারণে থমকে যায়, তবে তা হবে দেশের জন্য চরম দুর্ভাগ্য। বিএনপির এখন কি করা উচিত হবে? দুদক চেয়ারম্যান সেই ইফতারে অংশ নিতেই পারেন, যেহেতু ইউনূস সরকার কর্তৃক তিনি নিয়োগপ্রাপ্ত। বিএনপির উচিত হবে এই আব্দুল মোমেন সাহেবকে ইমিডিয়েট দুদক চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া। এখন বাজারে খবর আছে, প্রচলিত খবর হচ্ছে এই মোমেন সাহেব কিংবা এখনকার যিনি মন্ত্রী পরিষদ সচিব, তারা বিএনপি পন্থী আমলা হিসেবে পরিচিত ছিলেন। তারা তাদের কর্মজীবনে আওয়ামী লীগের আমলে অতিরিক্ত সচিব হিসেবে অবসর নিতে বাধ্য হন। এখন বিএনপি কোটায় তারা ইউনূস সরকারের আমলে এসব পদে যুক্ত হয়েছেন। বিএনপি কি তাদেরকে আসলে বাদ দিতে পারবেন? মন্ত্রী পরিষদ সচিবকে কি বাদ দিতে পেরেছেন? কিংবা দুদক চেয়ারম্যানকে কি বাদ দিতে পারবেন? যতই বিএনপিপন্থী হিসেবে পরিচিত হোক, যদি তাদের কোনো বিতর্ক আসে, সেই বিতর্কটাকে আমলে নিয়ে বিএনপির উচিত এসব পদ থেকে তাদের অপসারণ করা, নইলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। আমি শুধু বলবো যে আওয়ামী লীগের অন্যায়, আওয়ামী লীগের অপকর্ম, আওয়ামী লীগের 16 বছরের অনিয়ম দুর্নীতি, এগুলোর তদন্ত করব, কিন্তু আমি গত 1.5 বছরের অনিয়ম দুর্নীতিরও তদন্ত করব না, তা তো হতে পারে না। আওয়ামী লীগ দেশে প্রচুর উন্নয়ন করেছে, অবকাঠামো করেছে, বাংলাদেশের মানুষের উন্নত জীবন দিয়েছে, আবার দুর্বৃত্তরা ঢুকে দুর্বৃত্তপনা করেছে। আমরা চাই আওয়ামী লীগের সেই দুর্বৃত্তপনারও বিচার হোক। আবার একই সঙ্গে আওয়ামী লীগ 16 বছরে যা না করেছে, গত 1.5 বছরে ইউনূস সরকার তা করেছে। ছোট্ট একটি উদাহরণ দিলেই যথেষ্ট। আওয়ামী লীগ 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে আমাদের, অর্থাৎ আমাদের এই যে উন্নয়ন, অবকাঠামো, বিভিন্ন নানা রকম কর্মযজ্ঞ করেছে আওয়ামী লীগ, বিনিময়ে 18 লক্ষ কোটি টাকা ঋণ। আমার উন্নয়ন করতে হলে ঋণ করতে হবে, ঋণ করে গেছে। কিন্তু ইউনূস সরকার মাত্র 1.5 বছরে 18 মাসে 5 লক্ষ কোটি টাকা ঋণ করেছে। কেন? কিভাবে? কোথায় উন্নয়ন করেছে, কোথায় অবকাঠামো করেছে, কিভাবে? আমাদের দেখিয়ে দিতে হবে। তাহলে মন্দ সরকারকে আওয়ামী লীগ নাকি ইউনূস সরকার? ইউনূস সরকার যদি মন্দ সরকার হয়, ইউনূস সরকারের বিচার করতে হবে, ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদের বিচার করতে হবে, সাথে আওয়ামী লীগের কিছু দুর্বৃত্তপনা থাকলে সেটিরও বিচার করতে হবে। আমরা চাই ন্যায় বিচার। এখন বিএনপি সেটিকে করতে পারবে? আমি উদাহরণ দিলাম যে নিকট আত্মীয়, অনেক দূর সম্পর্কের নিকট আত্মীয়কে সেনাপ্রধান বানিয়েছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নিজের ফ্যামিলি, পরিবার, শেখ যাদের সাথে নাম আছে, শেখরা তারা রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। বিএনপির যদি আমি হিসাব করি, 2001-06 আমলে ছিল হাওয়া ভবন তারেক রহমানের, আর আওয়ামী লীগ সরকারের 16 বছরে ছিল আওয়ামী লীগ সরকারের কলঙ্ক একটা জায়গায়, কিন্তু মানুষের মুখে মুখে, মানুষের কানে কানে, অর্থাৎ বঙ্গবন্ধুর সন্তানদের পরিবারের বাইরে যে শেখ নামীয় যে নামগুলো আছে, ধরুন প্রধানমন্ত্রী, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, অমুক তমুক আত্মীয় স্বজন, এই নামগুলো কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া ছড়িয়ে গেছে তারা দুর্নীতির এক একজন বরপুত্র হিসেবে। আর তারেক রহমানের ছিল হাওয়া ভবন। কাজে এগুলো তদন্ত হতে হবে। বিএনপির এখন উচিত সেগুলো তদন্ত করা,
তদন্ত করে বিচারের আওতায় আনা এবং এই যে 1.5 বছরের যে অপকর্ম সেগুলো তদন্ত করা, এবং তদন্ত করতে হলে এই ধরনের দুদক চেয়ারম্যানদেরকে পদ থেকে সরিয়ে দিতে হবে। ফজল কবির খানের বাসায় এই ইফতারের আয়োজন ব্যক্তিগতভাবে সাধারণ মনে হলেও রাজনৈতিকভাবে এর গভীরতা অনেক। দুদক চেয়ারম্যানের সেখানে উপস্থিতি নৈতিকতার প্রশ্নে একটি দাগ কেটে দিয়েছে। অভিযুক্ত ও তদন্তকারী যখন বন্ধু হয়ে যান তখন সাধারণ মানুষের বিচার পাওয়ার পথ রুদ্ধ হয়ে যায়। আমরা চাই দেশে সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। বিএনপি বা অন্য যে দলই আসুক, তারা যেন স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে ন্যায় বিচার নিশ্চিত করে, কারণ ইতিহাস সাক্ষী ন্যায় বিচার ছাড়া কোনো শক্তি চিরস্থায়ী হয় না। দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখছেন? দুদক চেয়ারম্যানের কি উচিত ছিল অভিযুক্তদের দাওয়াতে যাওয়া? বিএনপি কে পারবে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। পরবর্তী বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।